আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের শিল্পকলা। বিষয়বস্তু বাংলাদেশ শিল্প সম্পর্কে ধারণা। তো আমাদের দেশে যে শিল্পগুলো দেখা যায় মূলত বাংলাদেশীয় ঐতিহ্যবাহী যে শিল্পগুলো দেখা যায় সেগুলো বেশিরভাগই হলো লোকজাতীয় আর গ্রাম ভিত্তিক। এখন আধুনিকায়নের কারণে বিভিন্ন আধুনিক যে শিল্পকর্মগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে পাশ্চাত্য শিল্পের অনুকরণ করে, কিন্তু বাংলাদেশে মূলত যে শিল্প যেগুলো সেগুলো লোকজ, যেটা বিভিন্ন অঞ্চলের অঞ্চল ভিত্তিক গড়ে উঠেছে। হ্যাঁ। তো লোক শব্দটির পারিভাষিক অর্থ আমরা জানবো প্রথমে। যে লোক শব্দটির শব্দ হচ্ছে গ্রামীণ। আপনাদের এখানে প্রশ্ন এরকম আসতে পারে যে লোক শব্দটির পারিভাষিক অর্থ কি, এরকম। হ্যাঁ, হচ্ছে গ্রামীণ। প্রশ্ন বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, একই প্রশ্ন বিভিন্ন ফায়দায় আসতে পারে। আমরা হচ্ছে একটা লোক মানে গ্রাম। হ্যাঁ, এটা বুঝবে না। লোকশিল্পের উপকরণ কি, এটা আছে না যে লোক শিল্পের উপকরণ কি, মানে জীবনযাত্রায় গ্রামীণ জীবনযাত্রায় ধারাবাহিকভাবে যে শিল্পকর্মগুলো আছে সেইগুলো লোক শিল্পের উপকরণ কি আমরা সেটা জানি। লোকশিল্পের উপকরণ গ্রাম অঞ্চলের ঐতিহ্যের ধারক বাহক যেহেতু লোকশিল্প, তাই গ্রাম অঞ্চলে স্থায়ীভাবে যেসব উপকরণগুলো যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে যেমন মাটির শিল্প হতে পারে, মৃৎশিল্প। উপকরণগুলো আমরা লিখে নিই। উপকরণ হচ্ছে লোকশিল্পের শিল্পের উপকরণ। মাটি যেটা সেটাকে আমরা বলছি কি মৃৎশিল্প বলি, তাই না? এরপর আছে যে কাঠ, কাঠ শিল্প। মানে এখন আধুনিকায়নের কারণে ওটাকে বলছে ফার্নিচার, তাই না? ফার্নিচার কি বাংলা শব্দ? বাংলা, হ্যাঁ। তো কাঠ শিল্প। এরপর আছে যে কাপড় শিল্প। সেটাকে কি বলছে, কাপড় শিল্পকে কি বলে গ্রাম বাংলায়? বলতে পারবেন না? কাপড় শিল্পকে কি বলে, তাঁত শিল্প বলে না? তাঁত শিল্প আপনাদের জানা, কিন্তু সেগুলো একটু ঝালা ফেলে। কাপড় শিল্প বা সুতা, সুতা তৈরি করাও। এছাড়া আছে শলা, মানে বাঁশ জাতীয় যেগুলো আর কি। দেখবেন যে ঝুড়ি আছে, কুলা আছে, হ্যাঁ, খাড়াই আছে, অনেক কিছু হয়। হ্যাঁ। তো এক কথায় সেটাকে বলবো কি শলা শিল্প, শলা। তো শলাটা কি দিয়ে তৈরি হয়? পাইপ দিয়ে। এবার দেখা যাচ্ছে শঙ্খ, শঙ্খ দিয়ে, ঝিনুক, হ্যাঁ, তারপর শঙ্খ, এগুলো দিয়ে অনেক কাজ হয় আর কি। শঙ্খ। এছাড়া পাট শিল্প, পাট দিয়ে একটা আমি ছোটবেলায় দেখেছি যে মা শিকা তৈরি করতো পাটে। মাটি দিয়ে ছোট ছোট দেখা যাচ্ছে হয়তো বলের মতো বা তারার মতো তৈরি করতো, তারপর পাট দিয়ে গুনে গুনে শিকা তৈরি করতো। তারপরে দড়ি তৈরি করে, হ্যাঁ। সবগুলোই শিল্পের মধ্যে, তাই এইগুলো কিন্তু আমাদের সবই জানা, কিন্তু দেখা যাচ্ছে যে লোকশিল্পের যে উপকরণ গুলো তখন এক একটা বিষয় নিয়ে কিন্তু এক একটা, মানে কি বলবো, এক একটা প্যারা লেখা যায়।
এছাড়া সোনা রূপা তামা, এই যে ধাতব শিল্প যেগুলো, সোনার যে দাম সোনা রূপা, মানে এখানে কি দাম কমেছে? সোনা রূপা দাম কমবে না। এক কথায় এটাকে কি বলবো, ধাতব শিল্প, তাই না? ধাতব শিল্প। এছাড়াও আরো একটা বিষয় আছে, যে বেত নল, যে মাদুর তৈরি হয় যেগুলো, দেখেছেন? অথবা চাটাই, যাই বলি না কেন, এটা বেত নল। এগুলো দেখেন, আমাদের মনে হচ্ছে না যে আমাদের এই বিষয়টা কেন পড়তে হবে, এইগুলো আমাদের আমরা সবই জানি, কিন্তু কোন শিল্পের মধ্যে পড়ে আমরা জানি না। এটা দেখা যাচ্ছে একটা একটা বিষয় নিয়ে বললাম না, অনেক আলোচনা করা যায়, কিন্তু দেখা যাচ্ছে ধারণা থাকলে আপনারা অনেক কিছু তৈরি করে লিখতে পারবেন। দেখা যাচ্ছে যে একই বিষয়, এখানে কয়েকটা শব্দ লিখেছি, কিন্তু এর মধ্যে কতগুলো বিভক্ত মানে হয়ে আছে আর কি। আচ্ছা, দাম বেশি তো এই জন্য মানে কম, মানে এরকম মাথা খারাপ হয়ে যাচ্ছে, হতে পারে। তো লোকশিল্পের কিছু মোটিভ আছে। মোটিভ কি, যে কোন আকার আকৃতির হয়, সেটা হলো মোটিভ। লোকশিল্পের উপকরণ এইগুলো দিয়ে কি কি তৈরি করা যায়। মাটি দিয়ে স্যার বহু কিছু তৈরি করে। হ্যাঁ, ওটার আকার আকৃতি যেটা, এত কিছু দিয়ে যা যা তৈরি করা যায়, সবগুলোর আকার আকৃতি যেটা, সেটাকে বলছে মোটিভ। ইংরেজিতে বলছে মোটিভ। এখানে প্রশ্ন আসতে পারে যে লোকশিল্পের মোটিভ কি কি, বা কয়েকটি লোকশিল্পের মোটিভ উল্লেখ করুন। তখন স্যার আমরা যে মাটি কাঠ হ্যাঁ, এইগুলো উল্লেখ করে দেবো। এগুলো না, এগুলো মোটিভ না তো, ওগুলো তো উপকরণ। উপকরণ মানে কি দিয়ে তৈরি করা আছে। মাটি তো একটা শিল্প না, মাটি দিয়ে যেটা তৈরি করা হয় সেটাই শিল্প। আর মোটিভটা হচ্ছে যে ওইখানে যা যা তৈরি করা যায়, যতগুলো বলেছি, মাটি হোক, কাঠ হোক, স্বর্ণ হোক, শলা হোক, ঠিক আছে, পাট হোক, যা যা তৈরি করা হয় সেটার আকার আকৃতি যেটা, সেটা হলো মোটিভ। মানে একটু বুঝে নেবেন, তাহলে ভুলবেন না, ঠিক আছে? মুখস্থ করবেন না। যে উপকরণ কি, যে আপনি পায়েস রান্না করবেন, তাহলে উপকরণ কি? যেটা ব্যবহার করা হ্যাঁ, সেইগুলো হলো উপকরণ। এবং ওইগুলো দিয়ে কি কি তৈরি করা যায়, দেখা যাচ্ছে চাল দিয়ে কি কি তৈরি করা যায়, অনেক কিছু তৈরি। সেটা হলো মোটিভ। চাল দিয়ে ভাত হচ্ছে, খিচুড়ি হচ্ছে, মুড়ি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যে আকার আকৃতি যেগুলো হবে সেটা হলো মোটিভ। এখানে দেখেন যে লোকশিল্পের মোটিভ হচ্ছে বাঙালির ঐতিহ্য মিশ্রিত কতকগুলো স্থায়ী কর্ম বা ডিজাইন। ডিজাইন ঠিক আছে, তো ডিজাইনটা কি আকার আকৃতি দিয়েই তো হয়। তো দেখা যাচ্ছে এখানে হয়তো দুই লাইনে একটা আছে, কিন্তু আমি কথা বলতে গেলে অনেক কিছুই বলছি, সেটা আপনাদের লেখার সুবিধার্থে। আপনি শর্ট করে পড়বেন, কিন্তু দুই তিনটা শর্ট মিলে একটা ব্রড প্রশ্ন লিখতে পারবেন। মানে নিজের ভাষায়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সৃজনশীল যে বিষয়গুলো বইয়ের ভাষা থেকে নিজের ভাষায় কিভাবে ব্যক্ত করা যায়। তো লোকশিল্পের মোটিভ হচ্ছে বাঙালির ঐতিহ্য মিশ্রিত কতকগুলোই স্থায়ী কর্ম বা ডিজাইন। যেমন হতে পারে যে কলকা, এটা এই শব্দ সম্পর্কে তো আপনাদের জানা আছে। কলকা, একটা ডিজাইন হ্যাঁ, কলকাটা দেখতে এরকম অনেকটা এর মতো, এরকম আছে না আমাদের স্মল লেটার, এরকম না এটা? হ্যাঁ, কিন্তু কলকাটা হলো এরকম, এই যে এই একটা এরকম হয়। এর ভিতরে দেখা যাচ্ছে অনেক কিছু থাকে, বিভিন্ন রকমের অনেক কিছু থাকতে পারে এরকম।
ঠিক আছে। এছাড়া থাকছে হলো সূর্য, গাছ। যদি আমি নকশি কাঁথা বা নকশি আসন এগুলো তৈরি করি, তখন কি মোটিভ ব্যবহার করি? ফুল, লতা পাতা এগুলোতে ব্যবহার করি। সূর্য, পাখি। আমি দেখেছি যে আমার মায়ের অনেক আসন আছে যেখানে ঘোড়া আছে, হাতি আছে, ফুল আছে। এগুলো হলো মোটিভ। ওগুলো দেখা যাচ্ছে যে আসনটা তৈরি হচ্ছে একটা আহ, পাটের যে বস্তা, সেইটার উপরে সুতার দিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, এখন ওই সুতা এবং পাট দিয়ে কি তৈরি হচ্ছে? একটা আসনের উপরে সুতা দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে হাতি, ঘোড়া, কলকা হতে পারে, ফুল হতে পারে, মাছ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে আর কি। সেটা হলো মোটিভ। মোটিভের মধ্যে বলছে কলকা, সূর্য। এগুলো হলো দেখা যাচ্ছে যে সূর্যটা হচ্ছে ন্যাচারাল ফর্ম, মানে প্রকৃতি থেকে যেটা নেওয়া। ঠিক আছে, সূর্য, গাছ। এখানে দেওয়া আছে যে পুষ্পিত লতা, মানে লতার সঙ্গে যে পুষ্প জড়িয়ে আছে সেটা হলো পুষ্পিত লতা, তাই না? পুষ্পিত লতা শব্দের অর্থ কি মনে হয়? পুষ্পিত লতা মানে লতার সঙ্গে ফুলও আছে, সেটা হলো পুষ্পিত লতা। আপনাদের দ্বিতীয় টার্মে আপনাদের দেখা যাচ্ছে যে বেসিক ডিজাইন একটা সাবজেক্ট আছে, সেখানে আপনাদের ফুল, লতা পাতা, মাছ, পাখি এগুলো দিয়ে নকশা করতে হবে। এই জন্য আগে যদি থিওরিতে এগুলো জানা থাকে, তখন ওইগুলো সহজ হবে যে এরকম কেন। পুষ্পিত লতা ইত্যাদি লোকশিল্পে লক্ষণীয়। এছাড়া মাছ, হাতি, ঘোড়া, ময়ূর, মন্দির, মসজিদ ইত্যাদি অঙ্কন হয়, তাই কিনা? আপনার দেখা যাচ্ছে হাতে মেহেদি পরেন, আঁকেন মসজিদ এরকম। তারপর দেখা যাচ্ছে যে ওই ধরনের ঈদের সময় তো ঈদের সময় করা হয়নি। হ্যাঁ, মানে আঁকা হয় কিনা, মানে কম হইলেও আঁকা হয় কিনা। বেশিরভাগ স্যার চা কোনো কিছুর চাহিদা থাকতেই পারে বেশি, পারে না? সবগুলো তো ধারাবাহিকভাবে সমান চাহিদা হয় না, চাহিদার কম তারতম্য থাকে সব সময়। তবে ছোটরা দেখা যাচ্ছে যে হাতি, ঘোড়া, ময়ূর, পাখি, ফুল এগুলোতে পছন্দ করে, মানে বয়সের ব্যবধানে চাহিদাটাও আলাদা হচ্ছে। এছাড়া থাকছে মাছ, এগুলো সব মানে ন্যাচারাল ফর্ম থাকে। ঠিক আছে, ঘোড়া। এই কালচার দেখা যাবে না পয়লা বৈশাখ। হ্যাঁ, আর ঘোড়া এবার আমরা মোটিভ পেলাম, এবার পদ্ধতি তৈরির পদ্ধতি জানবো। দেখেন, প্রথমে আমরা কি পেলাম? উপকরণ, তারপর মোটিভ পেলাম, এবং এখন পদ্ধতি কিভাবে আমরা তৈরি করবো এইগুলো, সেই পদ্ধতিগুলো। কি আপনার কি লেখা বাকি আছে এখন? তো পাশের থেকে দেখে লিখে নেবেন। নকল করে আজকে আমার বানান ভুল আছে, মাথায় কাজ করতেছে না ঠিকঠাক মতো। অসুস্থ ছিলাম 2 দিন, এই জন্য একটু হয়, ভুল হয়, কিন্তু আজকে একটু বেশি হচ্ছে। ভুল হয় সবার। মানুষ মাত্রই হ্যাঁ, আজকে একটু বেশি ভুল হচ্ছে। বললো আলে তো শেখা যাবে। লোকশিল্পে
এখানে লোকশিল্পের পদ্ধতি রয়েছে অনেকগুলো, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অঙ্কন বা নকশা বা সূচিকর্ম, এছাড়া মডেলিং বা প্রতিরূপ দেওয়া, খোদাই করা, খচিত করা, এইগুলোরও পদ্ধতি। অঙ্কন বা নকশা করা, সূচিকর্ম মানে সূচ দিয়ে যে শিল্পকে ফুটিয়ে তোলা হয় সেটাকে সূচিকর্ম বলে বা সূচি শিল্প বলে। এগুলোকে নতুন করে লিখে দেওয়া লাগবে নাকি মনে থাকতে রাখতে পারবে? মনে থাকবে না? যে সূচিকর্মটা কি? ক্লোজ দিয়ে হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে আর একটা সূচি ব্যাপার আছে যেটা পবিত্রতা। হ্যাঁ, তো সেটা হলো আপনার দীর্ঘকার হবে, সূচি বানানো হলে দীর্ঘকার। হ্যাঁ, ওই যে সূচি অসূচি এই শব্দটা তাদের সঙ্গে তো পরিচিত। সূচিকর্ম, আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনি শিটে পাবেন না, মানে যা বলছি এগুলো করতে হবে। নকশা দেখা যাচ্ছে আমরা বাড়িতে যদি আলপনা করি তখন কিন্তু অবশ্যই নকশা করি, নকশা দিয়েই তো আলপনা হয় নাকি? বেশিরভাগই আলপনা হয় নকশা করে। মডেলিং বা প্রতিরূপ দেওয়া, মডেলিং বলতে আমরা দেখা যাচ্ছে যে যেসব ভাস্কর্য শিল্পগুলো আছে সেগুলো অনেক সময় দেখে দেখে সেগুলো করা হয়, যে সামনে বসিয়ে রেখে সেইটাকে দেখে দেখে যে শিল্প বা আহ, কোনো বস্তু তৈরি করা হয় সেটা হলো মডেলিং শিল্প। মডেলিংটা কি? অনেকে বলে না যে মডেল অমুক মডেল তমুক মডেল, তাহলে মডেলটা কি? অনেকে ওই যে বলে মডেলিং করতেছে। হ্যাঁ, মানে ওইটা দেখে যে রূপটা তৈরি করা হয় আর কি। বিভিন্ন এই যে মডেল এর মাধ্যমে আমাদের পোশাক গুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়, তাই না? ছবি আঁকার জন্য যেমন একটা সারফেস তৈরি হয়, একটা কাগজ লাগে বা একটা ক্যানভাস লাগে। ক্যানভাসটা কি? সেটা হলো কাঠের ফ্রেম তৈরি করে কাপড় দিয়ে তারপরে যে কোনো একটা কালার বা বেশিরভাগ হোয়াইট কালার কোট দিয়ে একটা ক্যানভাস তৈরি করা হয়, তারপর ছবি আঁকা হয়। তেমন দেখা যাচ্ছে একটা পোশাককে যদি আপনি ফুটিয়ে তুলতে যান তখন কি লাগবে? মডেল লাগবে কিনা? হ্যাঁ, লাগবে না? এটা ছেলে হোক মেয়ে হোক, মডেল বিভিন্ন ধরনের হতে পারে, যে তারা সবসময় যে সিলিং হবে বা খুব মানে হ্যাংল হবে তা কিন্তু না। নেচারে মানে তার পরিবেশে যেমন ধরনের, যত ধরনের মানুষ আছে সব ধরনের মানুষেরই মডেল ইয়ে করা যাবে। মানে একটা পোশাক শিল্পকে যদি ফুটিয়ে তুলতে হয় তখন কিন্তু মডেলিং লাগে। মডেল না হলে শুধু কি হ্যাঙ্গারে ঝুলায় রাখলে কি ওইটা কি ফুটবে? ফুটবে না। মডেলিং বা প্রতিরূপ দেওয়া, খোদাই শিল্প। খোদাই থাকছে, এছাড়া থাকছে খচিত। খোদাইটা হলো যেটা যে কোনো কিছু যদি বেশি ডিপ করে যদি যে কোনো নকশা করা হয়, ঠিক আছে? দেখবেন কাঠ হোক বা মাটি হোক, আমরা খোদাই করে অনেক কাজ করে থাকি, পাথর কেটেও অনেক সময় অনেক রকম শিল্প। হ্যাঁ, নাম, হ্যাঁ নাম লেখা হয়। কাঠ দিয়েও, কাঠের দেখবেন যে অনেক মেলাতে এগুলো অ্যাভেলেবল, যে কাঠ দিয়ে নাম লেখা থাকে, হাজার হাজার নাম, তাই না? তো যেটা বেশি গভীর করে যে শিল্পটা করা হয় সেটা হলো খোদাই, আর যেটা অল্প গভীর মানে ডেপথটা কম সেটা হলো খচিত। আমরা অনেকে বলি খুঁজে ধরা, খুঁজে ধরলে কতটুকু ধরি বা চিমটি অল্প, সেটা হলো খচিত। আর যেটা বেশি
গভীর সেটা হলো খোদাই, খোদিত। নকশিকাঁথাটা কি? নকশিকাঁথা সম্পর্কে জানবো, এছাড়া পটচিত্র সম্পর্কে জানবো। নকশিকাঁথা বলতে কি বোঝায়, বা নকশিকাঁথা কি, বা নকশিকাঁথা সম্পর্কে লিখুন। মানে একই প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, যে একটু যেন থাকলে যায় লিখলে যেন মনে না হয় যে এটা তো আমি পড়ি নাই। হ্যাঁ, যারা মুখস্থ করে যায় তাদের কাছে ছাগলে যায় ফাঁসি লিখলে তখনই বিপদ হয়ে যাবে। যদি বুঝে পড়ে যান তাহলে কোনো বিপদ নেই কিন্তু। নকশিকাঁথা কি, বা নকশিকাঁথা বলতে কি বোঝায়, নকশিকাঁথা সম্পর্কে কিছু দুই একটা কথা লিখুন বা সংক্ষেপ লিখুন, অনেক কথা অনেক ভাবে প্রশ্ন আসতে পারে। তো নকশিকাঁথা বাংলার ঐতিহ্যবাহী ধারা, সংস্কৃত শব্দ কন্থা ও প্রাকৃত শব্দ কাঁথা থেকে বাংলা কাঁথা শব্দটি এসেছে। বিভিন্ন ধরনের নকশার মাধ্যমে সুচ সুতা দিয়ে গ্রামীণ মেয়েরা এই নকশিকাঁথা তৈরি করে। এখন শুধু গ্রামের মেয়েরা না, এখন শহরের মেয়েরাও কাজ করতেছে। ঠিক আছে, সবাই হলো সৃজনশীল এখন। মেয়েরা এখন অবসরে অনেক কাজ করে। ঠিক আছে, যারা দেখা যাচ্ছে যে যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, যে সারাক্ষণ অবসর সময় মোবাইল না ঘেটে টিভি না দেখে, ঠিক আছে, যে হাতে মানে যে শিল্পকর্মগুলো, এগুলো দেখা যাচ্ছে তারা সালোয়ার কামিজ বা পাঞ্জাবি এগুলোতে কিন্তু কাজ করছে। আমি দেখি যে গ্রামের মেয়েরাই যে শুধু করে তা না, শহরের মেয়েরাও করছে। ইউটিউবের মাধ্যমে এখন দেখবেন যে আপনি যা দেখতে চাইবেন তাই আপনার সামনে চলে আসবে, এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর নেই ইউটিউব বা গুগলে। তো হ্যাঁ, ইউটিউব এসে সহজ করে দিচ্ছে। হ্যাঁ, তো নকশিকাঁথার মধ্যে দেখেন পড়ছেন যে আছে হলো আসন কাঁথা, এছাড়া জায়নামাজ, জায়নামাজও কিন্তু কাজ করে। এছাড়া আছে যে লেপ কাঁথা, শিশুদের কাঁথা আছে না? বাচ্চাদের বিয়ার হ্যাঁ, অল্প ছোট ছোট এই নকশিকাঁথা 200 টাকা 300 টাকা। হ্যাঁ সেটাই। এছাড়া রুমাল, এগুলো কি আমাদের বাইরে, কিন্তু এগুলো দেখেন এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আধুনিকায়নের কারণে। তো নকশিকাঁথার মধ্যে যেগুলো সেগুলো হচ্ছে লিখে আসন, বিভিন্ন ধরনের আসন হতে পারে, আকার আকৃতির অনেক কিছু হতে পারে, কিন্তু মূলত যেগুলো আসছে সেগুলো হলো আসন কাঁথা, জায়নামাজ। এরপর হলো পটচিত্র। পটচিত্র কি, বা পটচিত্র বলতে কি বোঝায়? পট শব্দের অর্থ হচ্ছে কাপড়। তো কাপড়ের উপরে যে চিত্র অঙ্কন করা হয় সেটা হলো পটচিত্র। ঠিক আছে, যে আগে আমরা এটা জানবো যে পটটা কি। পট শব্দের অর্থ হচ্ছে কি, কাপড়। আর কাপড়ের উপরে যে শিল্প ফুটিয়ে তোলা হয় সেটা হলো পটশিল্প, বা যদি বলা হয় যদি চিত্র ফুটিয়ে তোলা হয় সেটা পটচিত্র। পটশিল্প কি সেটাও আসতে পারে এখানে। ঠিক আছে, পটশিল্প কি, পটচিত্র কি, কথা যখন যদি বলে শিল্প তখন বলতে হবে কাপড়ের উপরে যে শিল্প ফুটিয়ে তোলা হয় সেটা হলো মানে পটশিল্প। যদি বলা হয় যে পটচিত্র কি, মানে কাপড়ের উপর যে চিত্র ফুটিয়ে তোলা হয় সেটা হলো পটচিত্র।
ঠিক আছে, বিভিন্ন ভাবে ঘুরে আসতে পারে। আমি যদি এখন দেখা যাচ্ছে এইভাবে ঘুরে দাঁড়াই, তাহলে এটা কি আমি না? আমি তো। যদি অ্যাঙ্গেলে থাকি এটাও আমি। এইভাবে থাকলে এটাও মার্কার, এটাও মার্কার, এটাও মার্কার, এইভাবে মার্কার, এইভাবে মার্কার। ঠিক আছে? যদি লাইটটা অফ হয়ে যায় তাও তো এটাও মার্কার নাকি? অন্ধকারে থাকলে তো মার্কার। ওরকম। পটচিত্র কি? তো পট শব্দের অর্থ হচ্ছে কাপড়, এবং কাপড়ের উপর যে চিত্র ফুটিয়ে তোলা হয় সেটা হলো পটচিত্র। কাপড়ের উপরে রং তুলি দিয়ে বিষয়বস্তু ফুটিয়ে তোলা হয়, তাই হলো পটচিত্র। এতে কাহিনী ধারাবাহিকভাবে চিত্রিত থাকে। দেখা যাচ্ছে যে এখানে যেমন গাজীর পট, কালীঘাটের পট, জমপট, সাহেব পট ইত্যাদি। দেখা যাচ্ছে আমার জীবনী নিয়ে যদি কোনো গল্প থাকে, গল্প তো আছে, সেটা যদি প্রকাশ করা হয় তাহলে ধাপে ধাপে চিত্র অঙ্কন করা হয়েছে আমার জীবনী নিয়ে। সেরকম এরকম আছে যে গাজীর পট, যে গাজী কালুর মানে যে অনেক ঘটনা আছে, এগুলো হয়তো শুনে থাকবেন আপনারা। ঠিক আছে? তো সেটা ধারাবাহিকভাবে চিত্রের মাধ্যমে কাপড়ের উপরে আঁকা হয়, এবং সেটা দেখা যাচ্ছে যে বর্ণনা করা হয়। আপনারা তো বায়োস্কোপের নাম শুনেছেন, দেখবেন ওখানে বায়োস্কোপে কি করা হয়, কোন একটা ঘটনাকে বর্ণনা করা হয় এবং বর্ণনা অনুযায়ী চিত্র দেখানো হয়। যখন যে চিত্রটা আসে সে বর্ণনা অনুযায়ী হয়তো গানের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। দেখবেন যে নানা নাতির কাহিনী আছে, আছে না? তো ওরকম পটচিত্র ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়, যেমন বায়োস্কোপে হয়। পটচিত্র ঠিক ওরকম, যে বায়োস্কোপের মধ্যে তো মানে চিত্রটা কাগজে আঁকা থাকে বা কাপড়ে আঁকা থাকে, সেটা রোল করে ঘোরানো হয়। যে প্রাচীন আমলে বা এখন তো দেখা যাচ্ছে ডিজিটাল সিনেমা হয়ে গেছে, এখন তো ফিল্ম না, মেমোরি কার্ডের মাধ্যমে। কিন্তু যখন ফিল্ম ছিল তখন কিন্তু এরকম ফিতা ছিল, এরকম যে অনেক মানে হাজার হাজার ফটো এত দ্রুত মানে সামনে দিয়ে পাস হয় যে সেটা রানিং মনে হতো। ঠিক আছে? তখন ওই ভিডিওটা ছিল কি হাজার হাজার ফটো, বিভিন্ন স্টেপ। দেখা যাচ্ছে আমি হাতটা এরকম করলাম, এর মধ্যে 20-30টা ফটো, সেটা এত দ্রুত ওই লাইটের সামনে দিয়ে পাস করে, তখন ওটা রানিং মনে হয়। ঠিক আছে? পটচিত্রটা ওরকম, যে ধারাবাহিক ভাবে চিত্র আঁকা থাকে এবং একজন বর্ণনা করে, এবং বর্ণনা অনুযায়ী সেই চিত্রগুলো সামনে দিয়ে প্রদর্শন করা হয়। আর এই সম্পর্কিত এরকম প্রশ্ন আছে যে পটুয়া, পটুয়া কাকে বলা হয়? তো যারা পটচিত্রে পারদর্শী বা যারা পটশিল্প নিয়ে কাজ করে তাদেরকে পটুয়া বলা হয়। এরকম প্রশ্ন আসতে পারে, যারা পটচিত্র রূপায়ণ করেন তাদেরকে কি বলে, অথবা পটুয়া কাকে বলা হয়। মানে ঘুরিয়ে আসতে পারে, প্রশ্নটা অ্যান্সারের মতো আসতে পারে, আবার অ্যান্সারটা আবার প্রশ্নের মতো আসতে পারে। গরম লাগছে না তো আপনাদের? ঠান্ডা লাগতেছে। দেন, দেন। না, ফ্যান থেকে যদি একটু কমানো যায়। ফ্যানের কি জোর কমানো যাবে? দেন সব। এখন আপনি তো ফ্যানের মানে সাইডে আছেন। ঠান্ডা দেখেন এখানে শিল্প নিয়েই যখন আলোচনা করছি, একটা বিষয় আসবে যে শিল্প কত প্রকার ও কি কি। শিল্প মূলত হলো দুই প্রকার, কারুশিল্প এবং চারুশিল্প। হ্যাঁ, দেখুন, প্রথম পিছনে না, এটা পড়ালেখার বিষয়ে কোনো ব্যাপার না, আপনি যদি বুঝে করেন প্রথম পিছনে কিছুই না। দেখা যায় আপনি ভাইবা বোর্ডে গেছেন, বেশিরভাগই প্রশ্ন করে কি যে নিজের সম্পর্কে কিছু বলুন, তাই না? কিন্তু ওটা কি শেষে জিজ্ঞাসা করা যায় না? যাবে কি যাবে না? তখন বলতে পারবেন না।
মানে জানা থাকলে যখনই প্রশ্ন করা হোক না কেন আপনি বলতে পারবেন, আগে জানতে হবে আপনাকে। শিল্প দুই করে। হ্যাঁ, দুই প্রকার, চারুশিল্প, কারুশিল্প। শিল্প, চারুশিল্পটা কি? চারুশিল্প সেই সৃজনশীল কাজ যার কোনো আপাতত ব্যবহারিক কোনো মূল্য নেই, যা শুধুমাত্র মানুষের মনোরঞ্জন এবং মনোতৃপ্তির জন্য রচিত হয় বা চিত্রিত হয়, সেটা হলো চারুশিল্প। মানে বর্তমান কোনো মূল্য নেই, মানুষের মনকে ভালো করার জন্য বা কি বলবো মনোরঞ্জন বা মনোতৃপ্তির জন্য, ভালো লাগার জন্য যে শিল্প, সেটা হলো চারুশিল্প। আর কারুশিল্পটা কি? কারুশিল্প হলো মানুষের তৈরি সেসব বস্তু যা সাধারণভাবে ব্যবহারের প্রয়োজনে নির্মিত হয়, কিন্তু যার মধ্যে একটি অনুপম নান্দনিক গুণও রয়েছে, যেমন মৃৎশিল্প, বেতের কাজ, সূচি শিল্প, এগুলো আর কি। কারুশিল্প, কারুশিল্প সেই সব, কারুশিল্প সেই সৃজনশীল কাজ। কারুশিল্পের দেখা যাচ্ছে যে আমরা যদি বর্ণনা করতে যাই, দেখা যাচ্ছে আমাদের দেশে যারা বিখ্যাত শিল্পী আছে আর কি, যারা প্রয়াত, কামরুল হাসান, এস এম সুলতান, এছাড়া জয়নুল আবেদিন, এনাদের শিল্প কর্ম সম্পর্কে তো আমাদের সবারই জানা। তো দেখা যাচ্ছে ওনারা যখন ওই শিল্প কর্মগুলো তৈরি করেছেন বা চিত্রায়িত করেছেন, তখন দেখা যায় যে সেগুলো কিন্তু যে বিক্রির উদ্দেশ্যে কিন্তু তৈরি হয়নি। গতানুগতিক সামাজিক ব্যবস্থার যে আহ চারিদিকে যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটে, সেগুলোর উপর ভিত্তি করে শিল্পকর্মগুলো তৈরি করেছে। তখন কিন্তু বিক্রির জন্য হয়নি, এই কারণে দেখা যাচ্ছে সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য, উপস্থাপন করার জন্য তৈরি করেছেন, এবং ভালো লাগার জন্য। অনেক দেখা যাচ্ছে যে এস এম সুলতানের অনেক আছে যে নবান্ন। নবান্নটা কি? যে বছরের প্রথমে যে আহ, ধানটা আমরা মানে ফসল ফলাই, যে সেই ফসলকে কেন্দ্র করে সেইগুলো নিয়ে
বিভিন্ন পিঠা বা কোনো অনুষ্ঠান করায় সেটাই হলো নবান্ন। হ্যাঁ, নবান্ন উৎসব। তো এইগুলোকে দেখা যাচ্ছে চিত্রায়িত করেছেন। তো চিত্রকর্মগুলো কিন্তু বিক্রির জন্য না, মানুষকে ভালো লাগানোর জন্যই তৈরি করেছেন। গতানুগতিক যে ধারা, জীবনধারা, সেইটাকে ফুটিয়ে তুলেছেন। দেখা যাচ্ছে এস এম সুলতানের যে শিল্পকর্মগুলো দেখা যায় বেশিরভাগ গ্রামের মানুষকে নিয়ে, মাছ ধরা, ধান কাটা, তারপর হলো জমি কর্ষণ বা জমি চাষ করা, গায়ে বধূ গায়ে বধূ স্নান করছেন, মাছ কাটছেন, রান্না করছেন, হ্যাঁ, কাঁথা সেলাই করতেছেন, গাভী দহন করতেছেন, এইসব হলো শিল্পকর্ম। তো ওগুলো তো বিক্রি করার জন্য না, মানে যে বিষয়গুলো দেখছেন সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। দেখবেন এস এম সুলতানের শিল্পকর্মগুলো পেশি বহুল, মানে মাসেল বহুল, মানে যে আমরা দেখা যাচ্ছে যে টিভিতে যেগুলো দেখি যে অনেক বলে বিগ ফাইট বলে, দেখেন না পেশি বহুল। হ্যাঁ, একটা ওটা হ্যাঁ সংগ্রাম, এটা সংগ্রাম। তো গতানুগতিক যে জীবনধারা সেইটাকেই পেশিবহুল হিসাবে তুলে ধরেছেন, যে শিশু তো আর ওরকম পেশিবহুল হয় না, হয় কোমল, তাই না?